এই শোনো না, শালু এডিটিং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর এরকম নিত্য নতুন গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন। তাড়াতাড়ি চালা ভাই, এই মেয়ের হাত মুখের উপর চলে, আর কিছুক্ষণ এখানে থাকলে যদি গালের উপর ঠাস করে মেরে দেয়, অন্তত নিজের জেলার মান সম্মান খোয়াতে চায় না। দ্রুত যা। ঠোঁট দুটো বাঁকা করে বোনের দিকে তাকিয়ে রইল আরশি বলল। এবার হেসে দিল স্পর্শী বলল, এবার সোজা সর্দার বাড়িতে যাব। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, অন্তত ও বাড়িতে ঢোকার জন্য একটা হলেও সুযোগ করে দিয়েছে। চিন্তিত ভঙ্গিতে আরশি বলল। কিন্তু কি বলবে গিয়ে? স্পর্শী বোনের হাত আবারও ধরলো, এরপর হাঁটা শুরু করলো বিপরীত দিকে, ধীরে ধীরে যেতে লাগলো। সেটা তোর ভাবার দরকার নেই, আমি ম্যানেজ করে নিব। তুই শুধু আমার হ্যাঁতে হ্যাঁ মেলাবি, ওকে? রোদ্দুজ্জ্বল সকাল, ঘড়ির ঘন্টার কাঁটাটা তখন 10টার ঘরে। আরশিকে নিয়ে আলতো পায়ে ব্রিজের দিকে এগোচ্ছে স্পর্শী। ব্রিজের ওই পাশে রিক্সা স্ট্যান্ড, সামনে আর একটু আগাতেই দেখলো এক কলেজ পড়ুয়া মেয়ে রাস্তার এক পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, গায়ে সাদা ইউনিফর্ম। স্পর্শী এগিয়ে গেল তার দিকে, আলতো হেসে বলল। হ্যালো বনু। মেয়েটি এক ঝলক স্পর্শীর দিকে তাকালো, দেখে তো মোটেও পরিচিত লাগছে না তার কাছে। তারপরেও সে বলল, হাই, আপনাকে তো চিনলাম না। স্পর্শী হাসলো, মেয়েটা দেখতে অনেকটা কিউট, এই যে মুখের এক্সপ্রেশন, এটা দারুণ লাগছে স্পর্শীর কাছে। চঞ্চল কণ্ঠে বলল, আমাদের চিনবে না, ঢাকা থেকে এসেছি। শোনো, তুমি একটু সর্দার বাড়ির ঠিকানাটা বলতে পারবে আমায়? ওই যে সাবেক এমপি শামসুল সর্দার, ওনার কথা বলছি। কোন রাস্তা দিয়ে যেতে হয় সেটা বললেই হবে। হাস্যজল কিউট চাঁদের মতো মুখটা মুহূর্তেই অমাবস্যা ঘিরে ধরলো। তার মুখভঙ্গি দেখে মনে হচ্ছে সে এই মুহূর্তে রেগে গেছে, কিন্তু হঠাৎই এই রাগের কারণ বুঝতে পারলো না স্পর্শী। মেয়েটা তাকে মুখ ঝামটা মেরে বলল, জানি না। পরক্ষণেই হনহন করে কলেজের মধ্যে চলে গেল। স্পর্শী অবাক হলেও মনে মনে বলল, আজব এক জায়গায় চলে এসেছি। এখানকার সবাই কি পাগল নাকি? আশ্চর্য। ফুচকাওয়ালা বেশ কিছুক্ষণ ধরে স্পর্শীর দিকে চাইছে, এবারে বলেই ফেললো। কি হয়েছে আপা? স্পর্শী তার দিকে তাকিয়ে বলল, বুঝতে পারলাম না মামা, আমি শুধু এটা বললাম যে সর্দার বাড়িটা কোন দিকে, তার রাস্তাটা দেখিয়ে দিতে, আর অমনি এমন করলো। ফুচকাওয়ালা হেসে ফেললো, বলল, আরে আপা, আপনারই তো ভুল। ওই মাইয়া তো পরশ শিকদারের বোন, যে কিনা এইবার এমপি হয়েছে। শিকদারদের বিরোধী পক্ষ তো সর্দার, এজন্যই রাগ করছে। স্পর্শী ছোট ছোট চোখ দিয়ে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, অসভ্য মেয়ে, আমার বাপের গোষ্ঠী শুনে এমন ভান করলো, গা জ্বলে যাচ্ছে আমার। ইচ্ছে করছে ঠাস করে একটা চটকনা লাগাই, একদম ওর ভাইগুলার মতো হয়েছে। আরশির মন খারাপ, বোনের দিকে তাকিয়ে মলিন কণ্ঠে বলল। কিন্তু পাবেল ভাই ভালো, উনি অন্য সবার মতো না। মুহূর্তেই ধমক মারল স্পর্শী, বলল, এই তুই চুপ থাক, সব ভাইকে চিনি আমি, আমাকে মানুষ চেনাস না। তোর থেকে কমপক্ষে 4.5 বছর আগে আমি পৃথিবীতে এসেছি। আরশি মুখ চেপে হাসলো, বলল, বাবু তুমি আম্মুর মতো ডায়লগ দিচ্ছ। হেসে দিল স্পর্শী। এরপর কৌতূহলী হয়ে বলল, এই একটা জিনিস দেখেছিস, ওরা 3 ভাই ছিল, আরো একটা বোন পেলাম, এখন একহালি হলো। না জানি আরো কতগুলো আছে। মাই গড, একবার ভেবে দেখেছিস? নিশ্চয়ই ওদের বাপ সুবিধার ছিল না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দু বোনে হাসতে হাসতে 2 প্লেট ফুচকা খেলো। এরপর ফুচকাওয়ালাকে সর্দার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করতেই তিনি বলে দিলেন। খাওয়া শেষে পুনরায় ব্যাগ কাঁধে নিয়ে চলল স্ট্যান্ডের দিকে। 2 মিনিটের মধ্যে ব্রিজের এপাশে এসে পৌঁছালো। রিক্সাওয়ালাকে বলতেই তিনি চলল সর্দার বাড়ির দিকে। মিনিট 5 রিক্সা চলার পরই থেমে গেল চালক। সিট থেকে নেমে বলল, রিক্সা থেকে নেমে পড়লো 2 বোন। ভাড়া মিটিয়ে সামনে আগাতে একটা অনুভূতি ভেতরে দুরুম দুরুম করে হাতুড়ি পেটাচ্ছে। অজানা একটা অনুভূতি ঘিরে ধরেছে তাদের, হাত পা ক্রমশ কাঁপছে। এটা তাদের বাড়ি, তাদের ঘর, অথচ ভাগ্যের কি লীলা, আজ বছরের পর বছর তাদেরকে বাসা ভাড়া করে থাকতে হচ্ছে। যেখানে রাজকন্যার মতো থাকার কথা, সেখানে দিনের পর দিন লোকাল বাসে পুরুষদের হেনস্থার শিকার হতে হচ্ছে। চোখ ভরে এলো স্পর্শীর। আরশি এক ধ্যানে তাকিয়ে রইল সাদা বাড়িটার দিকে। বাড়ির সামনের অংশটাই সাদা চুনা পাথর ব্যবহার করতে হয়েছে। অবাক হয়ে স্পর্শীকে বলল, আপু দেখো, একদম প্রাসাদের মতো এটা আমাদের বাড়ি। বলে উৎফুল্ল হয়ে হেসে ফেলল। স্পর্শী তাকালো, বলল, অনেক পুরনো আমলের বাড়ি তো, এজন্য আগের দিন জমিদারদের মতো প্রাসাদ বানানো হয়েছে।
এখানকার সব বাড়ি তো ডুপ্লেক্স। তবে যাই বলিস, রুচি আছে বলতে হবে। মেইন গেটের দারোয়ান গেটের ভেতর দিকে বসে বসে ঝিমোচ্ছেন। হুট করেই চোখ খুলে দুটো মেয়েকে দেখে জিজ্ঞাসা করলো। কি চাই? স্পর্শী দারোয়ানকে উদ্দেশ্য করে বলল। আমরা শামসুল সর্দারের কাছে এসেছি। উনি তো পূর্বে এমপি ছিলেন, ওনার সাথেই কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। উনি কি বাড়িতে আছেন? দারোয়ান মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। পরক্ষণেই জিজ্ঞাসা করলো। আপনারা ওনার কে হন? কোনো সমস্যা থাকলে পার্টি অফিসে অপেক্ষা করেন, এইভাবে বাড়ি পর্যন্ত চলে আসছেন কেন? স্পর্শী কিছুটা বুঝতে পারলো নিশ্চয়ই সবার বাড়িতে ঢোকার অনুমতি নেই, তাই হয়তো দারোয়ান দোটানায় পড়েছে। এ পর্যায়ে কণ্ঠকে উচ্চে উঠিয়ে জোরালো গলায় বলল। আমি ওনার পরিচিত আত্মীয় হই। আপনি গেট খুলবেন কিনা, নাকি আমি ওনাকে এখানে ডাকবো? এরপর আপনাকে বকাবকি করলে কিন্তু আমার দোষ নেই। লোকটি ঘাবড়ে গেল মনে হচ্ছে। এই পর্যায়ে গেট খুলে দিয়ে বলল। আগে বলবেন না আপনি বড় সাহেবের আত্মীয়? স্পর্শী আর কিছু বলল না, সোজা বাড়ির দিকে চলে গেল। বিশাল এরিয়া নিয়ে বাড়িটি তৈরি করেছে। গেট থেকে ঢুকেই দুপাশে নানা ফুল এবং ফলের গাছ, মাঝখান দিয়ে রাস্তাটা, এবং রাস্তার শেষ প্রান্তে বাড়িটি অবস্থান করেছে। বাড়ির সামনে আসতেই দেখলো ডান পাশে গাড়ি রাখার গ্যারেজ। সদর দরজায় ঢুকতেই দেখলো ভেতর থেকে বন্ধ। দরজার বাম পাশের কলিং বেল টিপতেই ওপাশ থেকে দরজা খুলল। বেশ লম্বা চওড়া একজন সুদর্শন মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছে ওপাশে। স্পর্শী তাকে দেখে আলতো হেসে সালাম দিল। পরক্ষণেই বলল। আমরা কি ভেতরে আসতে পারি? লোকটি খানিকটা ভাবনায় পড়লো। হুট করে অচেনা কেউ বাড়িতে ঢোকার অনুমতি চাইছে। এদের পরিচয় না জেনে বাড়িতে প্রবেশ করানো মোটেও ঠিক নয়। আবার জেলার একজন নামকরা সাবেক সম্মানিত এমপি শামসুল সর্দারের বাড়িতে কেউ ঢোকার অনুমতি চাইছে। এই মুহূর্তে কারো নেগেটিভ উত্তর মুহূর্তেই মধ্যে হেডলাইন হয়ে যেতে পারে। বিশদ ভাবনার পর লোকটি সালামের উত্তর দিল, বলল। হ্যাঁ আসো। এরপর পেছন ফিরে সোফার দিকে যেতে লাগলো। স্পর্শী ভেতরে ঢুকতে ঢুকতে বলল। শামসুল সর্দার বাড়িতে আছেন? লোকটি মাথা নাড়িয়ে সোফায় বসলো। এরপর সামনের দুই মানবীর উদ্দেশ্যে বলল। বসো। স্পর্শী আরশিকে পাশে নিয়ে বসলো। ত্বরিত গতিতে আবারও তাকালো। ওনাকে একটু ডেকে দিন না, কিছু কথা ছিল। সামান্য হাসি পেল লোকটির, ভনিতা করে বলল। এর আগে কি শামসুল সর্দারকে দেখেছো? স্পর্শী মাথা নাড়িয়ে বলল। জি না, আমরা এই এলাকায় নতুন, আজ সকালেই ঢাকা থেকে এসেছি। ওনাকে একটু ডেকে দিন না, খুব দরকার ছিল। এরপর মুখভঙ্গি সিরিয়াস করে বসলো লোকটি, গম্ভীর কণ্ঠে বলল। আমি শামসুল সর্দার, বলো কি বলবে? স্তব্ধ হয়ে গেল স্পর্শী। পা থেকে মাথা পর্যন্ত এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। এই সুদর্শন লোকটিই তার বাবা। মায়ের বর্ণনার থেকেও 100 গুণ সুন্দর তার বাবা। চোখ দুটো টলমল করে উঠল। অশ্রুরা যেন বাদ মানতেই চাইছে না। ইচ্ছে হচ্ছে ঝাঁপিয়ে পড়তে বাবার বুকে। অনেক কষ্টে নিজেকে সামলালো। আর সেই বোনের হাত চেপে ধরে কানে কানে বলল। অস্বস্তিতে পড়লেন শামসুল সর্দার। এরকম অচেনা দুটো মেয়ে তাকে এক দৃষ্টিতে দেখছে, আবার কানে কানে ফিসফিস করছে। বিষয়টা খুবই অস্বস্তিকর। কাশি দিয়ে বললেন। কি বলবে তোমরা? চমকে উঠলো স্পর্শী, তাকালো বাবার দিকে। এরপর ব্যতিব্যস্ত কণ্ঠে বলল। সরি আঙ্কেল, সরি। আসলে আমি আপনাকে এর আগে কখনো দেখিনি, তাই চিনতে পারিনি। সত্যি কথা বলতে গেলে আমি পিরোজপুরে এসে ভীষণ ঝামেলায় পড়েছি, যার কারণে আপনার ছবিটাও দেখা হয়নি। আঙ্কেল, আমি অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি, প্লিজ সাহায্য করুন। আমি আজ সকালেই আমার বোনকে নিয়ে ফিরোজপুর নেমেছি। ঘুরতে এসেছিলাম এখানে। হোটেলের জন্য আপনার এক লোককে বলতেই তিনি আপনাদের হোটেলের কথা জানান। এরপর অন্য পক্ষের আরেকটা ছেলে এসে তাদের হোটেলে নেয়ার কথা বলে। এভাবে টানা হ্যাচড়া করতে করতে দুজনেই সেখানে মারামারি শুরু করে, হসপিটালে ভর্তি হয়। এখন আমি পড়েছি ঝামেলায়, কেউই তাদের হোটেলে আমাকে রাখতে চাইছে না। এমনকি আমি শোভাম ভাইয়াকেও অনেক রিকোয়েস্ট করেছি, কিন্তু উনি রাজি হননি। শিকদার হোটেলেও আমাকে রাখবে না, অথচ তারা হুমকি দিয়ে আমি যদি আপনাদের হোটেলে থাকি তাহলে আমাদের ক্ষতি করবে। আমার ভীষণ ভয় করছে আঙ্কেল, প্লিজ সাহায্য করুন। আমি জানি আপনি বললে আমাকে হোটেলে রাখবে, কিন্তু আমি সেখানে থাকতে চাইছি না। শামসুল সর্দার ভাবনায় পড়লো, বলল। হোটেলও থাকবে না, তাহলে থাকবে কোথায়? গলা খাকারি দিয়ে গলা পরিষ্কার করে নিল স্পর্শী। আমতা আমতা করে বলল। আসলে আঙ্কেল, আমি পুরনো সব নিদর্শনের উপর একটা রিপোর্ট তৈরি করছি। আপনার বাড়িটা পুরাতন আমলের, ভীষণ সুন্দর। আমি একজন ভবিষ্যৎ জার্নালিস্ট। আমি চাইছিলাম আপনার বাড়িটার ওপরে একটা ভিডিও বানাতে, আর এটা আমি কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড করব না, বেশ নিজের কাছে রেখে দিব। আসলে আমার আর্কিটেকচার সাবজেক্টটাও ভীষণ ভালো লাগে, আর এইসব পুরনো জিনিস ঘেঁটে দেখার খুব ইচ্ছে আমার। আপনি আমাকে না হওয়া প্রত্নতত্ত্ববিদ ভাবতে পারেন।
বলেই হেসে দিল, কিন্তু শামসুল সর্দার এখনো গম্ভীর। তার মুখের ছাপ দেখে কোনো আশার আলো খুঁজে পেল না স্পর্শী। শেষমেশ নিজের মেজাজকে ধরে রাখতে না পেরে বলল, আসলে আমি তো আর এখানকার ভোটার নই যে আপনি আমাকে সাহায্য করবেন। এখানকার কেউ হলে ঠিক ওই ভোটের আশায় সাহায্য করতেন। আসার সময় কত লোক বললো আপনি সবাইকে সাহায্য করেন, আপনি প্রয়োজনে আমাকে আপনার বাড়িতে রাখবেন, তাও শিকদারের লোকের হাতে থেকে রক্ষা করবেন, আরো কত কি। ঠোঁট চেপে আলতো হেসে দিলেন শামসুল সর্দার। ভেতর থেকে এক মহিলা নাস্তার প্লেট হাতে হাসতে হাসতে আসলেন, স্পর্শীর সামনে দিয়ে বললেন। সর্দার স্পর্শীর দিকে তাকিয়ে বলল, এবারে নির্বাচন শেষ, খুব অল্প সংখ্যক ভোটের ব্যবধানে হেরেছে। এরপর আবার 5 বছর পর নির্বাচন, বেঁচে থাকলে তো আবার দাঁড়াবো, অথচ তুমি আমাকে লোভ দেখাচ্ছ। শিউরে উঠল স্পর্শী, মলিন কণ্ঠে বাবার দিকে তাকিয়ে বলল, আমার মাথায় যতগুলো চুল, আল্লাহ ততগুলো বছর আপনাকে বাঁচিয়ে রাখুন। মুগ্ধ হয়ে স্পর্শীর দিকে তাকিয়ে রইল শামসুল সর্দার। আলতো হেসে বলল, তুমি যতগুলো দিন ফিরোজপুরে আছো আমার বাড়িতে থাকতে পারো, আমার কোনো সমস্যা নেই। খুশিতে উৎফুল্লিত হয়ে গেল স্পর্শী। আরশি গোমরা মুখে বলল, দুপুরবেলা সূর্যের কড়া উত্তপ্ততা ধরণীকে করে দিচ্ছে চৌচির। কাঠফাটা এই রোদে ঘেমে নিয়ে একাকার স্পর্শী। আরশির অবস্থাও একটু আগে ড্রয়িং রুমে নাস্তা দেওয়া হাস্যোজ্জ্বল মহিলাটা স্পর্শী আর আরশিকে নিচতলার একটা রুমে নিয়ে এসেছে। মুচকি হেসে তাদেরকে বিশ্রাম নিতে বলে তিনি চলে গিয়েছিলেন রান্নাঘরের দিকে। হাঁপ ছেড়ে বাঁচল স্পর্শী। দ্রুত পায়ে ছুটে এসে দরজা লাগালো, ব্যাগ থেকে জামা কাপড় নামিয়ে ছুটলো বাথরুমে। এই রুমটা নিচতলার এক কোণে অবস্থিত। গেস্ট রুম হিসেবে এপাশের 3টা রুম ব্যবহৃত হয়। সেখানকার একটা রুমে স্পর্শীদের থাকতে দিয়েছেন মহিলা, যেটার সাথে অ্যাটাচ বাথরুমও রয়েছে। একটানা 5 মিনিট ঠান্ডা পানিতে ভিজলো স্পর্শী, তারপর দ্রুত গোসল সেরে চেঞ্জ করে বাইরে বের হলো। আরশি বিছানার উপর উপুর হয়ে শুয়ে আছে, টেনে তুললো তাকে, এরপর জোর করে গোসলে পাঠিয়ে দিল। ঘড়ির কাঁটায় তখনও 2টা। এক মধ্যবয়স্ক ভদ্র মহিলা দরজার সামনে এসে স্পর্শীদের ডাকলেন। ঘুমের মধ্যে অপরিচিত এক কারোর ডাক শুনে তড়িঘড়ি করে উঠল আরশি। ভদ্রমহিলা ত্রস্ত কণ্ঠে বললেন, তোমরা কি ডাইনিং এ বসে খাবে নাকি খাবারটা এখানে দিয়ে যাব? খাবার বাড়তে বাড়তে এদিকে তাকালো সোনালি। ছোট জায়ের মুখে এমন কথা শুনে এগিয়ে এলেন দ্রুত। আলতো চোখ রাঙিয়ে বললেন, ও মা, সে কি কথা? এখানে দিয়ে যাব মানেটা কি? এই, তোমরা টেবিলে আসো, খেতে আসো তাড়াতাড়ি। চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল স্পর্শী। চোখ মুখ কুচকে কপাল ঘুচিয়ে ফেললো। মাথা যন্ত্রণা করছে খুব। 2 হাত দিয়ে মাথা চেপে ধরে সোনালির দিকে তাকালো, অতি কষ্টে বলল, আমরা আসছি আন্টি। চলে গেল সোনালি। বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে মাথায় পানি ঢাললো কিছুক্ষণ, তারপর ত্রস্ত পায়ে বোনকে নিয়ে রুম থেকে বের হলো। ডাইনিং এ ইতিমধ্যে অনেকেই বসে পড়েছে। আরশি বোনের হাত ধরে থেমে গেল, ফিসফিসিয়ে বলে উঠলো, আপু, এখানে তো অনেক লোক, আমার লজ্জা করছে যেতে, কি ভাববে সবাই? স্পর্শী দীর্ঘশ্বাস ফেললো। তার নিজেরও খুব খারাপ লাগছে, এখানে থাকার জন্য কতটা বেহায়া সেজেছে সে। সবাই তাদের ব্যাপারে না জানি কি কি ভাবছে। এক প্রকার জোর করে আতিথেয়তা গ্রহণ করেছে। এরপর বোনকে বোঝানোর পরে বলল, এটা আমাদের বাবার বাড়ি, নিজেদের বাড়ি, লজ্জা কিসের? নিজের বাড়িতে বেহায়া হলেও কে দেখে? বলেই আলতো হাসলো। এরপর গম্ভীর কণ্ঠে বলল, আর যাই হোক, খুব শীঘ্রই চলে যাব এখান থেকে। আমাদের এখানে থাকা উচিত হয়নি, বাবাকে দেখেই চলে যাওয়া উচিত ছিল। উনি এখানে ভালোই আছে, স্ত্রী সন্তান নিয়ে। মা চায় না এই সংসারকে। শুধু শুধু অধিকার খাটিয়ে কি লাভ বল? বাবাকে কাছ থেকে দেখতে চেয়েছিলাম, ইচ্ছে পূরণ হয়েছে। সোনালী বেগম ওদের দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলেন। দুজন আর হাত ধরে টেনে নিয়ে বসালেন। আরে লজ্জা পাচ্ছ কেন তোমরা? খেতে আসো। স্পর্শী অবাক হয়ে মহিলাটির দিকে তাকিয়ে রইলেন। শুরু থেকেই ভদ্র মহিলা ভীষণ মিশুক এবং হাস্যোজ্জ্বল, অথচ জীবনের শুরুর দিকে নিজের করা ভুলের মাসুল পোহাতে দিয়েছেন দুটো মেয়ে এবং তাদের মাকে। স্পর্শী চেয়েও রাগ করতে পারছে না মহিলাকে, আবার ভালোবাসতেও পারছে না। কেমন যেন এক দোটানায় পড়ে গেল। খাবার টেবিলে শামসুল সর্দার বসে আছেন, তার পাশে আরো 2জন মধ্যবয়স্ক লোক, এপাশে জোয়ান 2টো ছেলে সহ তখনকার সেই ভদ্র মহিলা। খাবার বেড়ে দিচ্ছেন সোনালী বেগম। স্পর্শীরা চেয়ারে বসতেই শামসুল সর্দার তার দিকে তাকালেন, আতিথেয়তার সহিত বললেন, বসো বসো। এরপর পুনরায় বললেন, তোমাদের পরিচয়টা জানা হলো না, কি নাম তোমার? মলিন হাসলো স্পর্শী, বাবার দিকে স্নিগ্ধ চোখে তাকিয়ে রইল। এরপর ভাঙা স্বরে বলল, স্পর্শিয়া সর্দার। থমকে গেল সবাই, শুধুমাত্র জোয়ান
ছেলে দুটো ছাড়া। শামসুল সর্দার চমকে স্পর্শীর দিকে তাকালো। বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠলো। চোখের সামনে ভেসে উঠলো পুরনো সব স্মৃতি। চোখ দুটো হয়ে গেল ঝাপসা। তার রাজকন্যার নাম নিজে পছন্দ করে স্পর্শিয়া রেখেছিল সে। সোনালী বেগম আতকে উঠে বললেন, তুমিও সর্দার গোষ্ঠীর মেয়ে? তোমাদের বাড়ি কোথায়? স্পর্শিয়া সজাগ হলো। এই মুহূর্তে টেবিলের প্রতিটা মানুষের রিয়াকশন তার কাছে আতঙ্কের ঠেকলো। সে চায় না নিজের পরিচয় দিতে, নিজেকে ধাতস্থ করে বলল, আমাদের বাড়ি ঢাকাতে। ও আমার বোন, ওর নাম আরশিয়া। পুনরায় খাবার খাওয়ার নিমগ্ন হলো সবাই। খলিলুর সর্দার বললেন, ও কি তোমার আপন বোন? আরশি কেমন এক দৃষ্টি নিয়ে লোকটির দিকে তাকালো। স্পর্শী সেদিকে তাকিয়ে মুখ টিপে হাসলো। এরপর বলল, না, মা ওকে বুড়িগঙ্গায় এক নৌকার মধ্যে খুঁজে পাইছে। ডাইনিং জুড়ে বিস্তর হাসির শব্দ হলো। আরশি ভীষণ লজ্জা পেল। মাথা নিচু করে মুখ ভেঙচিয়ে স্পর্শীকে উদ্দেশ্য করে বলল, তোমাকে এমন টোকাইয়া পাইছে? বোনের দিকে তাকালো স্পর্শী। এই একদিনে কেমন নরম হয়ে গেছে। বাসায় থাকলে এতক্ষণে পুরো বাড়ি মাথায় তুলে ফেলতো। বাবার দিকে তাকাতেই দেখলো সে গম্ভীর মুখে খাচ্ছে। সারা মুখ ভর্তি এক আশ্চর্য মায়া। স্পর্শী বাবার দিকে তাকিয়ে নিজের দিকে তাকালো। সত্যিই মা মিথ্যা কিছু বলেনি। বাবার মতোই সৌন্দর্য পেয়েছে সে। আরশির রং একটু চাপা হলেও সে অসম্ভব মায়াবী, একদম মায়ের মতো। আচ্ছা, তাদের সম্পর্কটা কি স্বাভাবিক হতে পারতো না? পরক্ষণে নিজেকে কড়াভাবে শাসন করলো। এত কল্পনা ভালো নয়। অতিরিক্ত রঙিন কল্পনা মানুষের লক্ষ্যকে ভ্রষ্ট করে দেয়। দরকার নেই এমন আয়েশের জীবন। সে তার সংগ্রামী জীবন যাপনেই অভ্যস্ত। মুখের খাবারটুকু গিলে বাবার উদ্দেশ্যে বলল, আঙ্কেল ক্ষমা করবেন, আপনাদের অনেক কষ্ট দিলাম। আসলে আমার পরিকল্পনা এমন ছিল না। হোটেলে উঠতে চেয়েছিলাম, এর মধ্যে ঝামেলা বাঁধলো। মনটা বেশ অসুস্থ হয়ে পড়েছিল বলে আপনাদের বাড়িতে জোর করে আশ্রয় নিয়েছি। আমরা বিকেলেই লঞ্চে উঠবো। চোখ তুলে তাকালেন শামসুল সর্দার। অবাক হওয়ার ভঙ্গিতে বললেন, আর তোমার ঘোরার প্ল্যান, সেটা তো সম্পূর্ণ করলে না। স্পর্শীর গলা কেঁপে উঠলো। বলল, থাক না, অন্য কোথাও ঘুরে নিব। এখানে থাকলে যেতে মন চাইবে না। সোনালী বেগম বললেন, আরে না না, তোমাদের সমস্যা হবে কেন? এখানে 12 মাসেই কোনো না কোনো অতিথি থাকেই। তোমরা থাকো না কদিন, ঘুরে দেখো পিরোজপুর। এখানকার মানুষগুলো ভীষণ ভালো। শুধুমাত্র রাজনৈতিক বিষয়গুলো এড়িয়ে চললেই বাকিটা সুন্দর। এরপর বাটি হাতে শামসুল সর্দারের দিকে তাকিয়ে বললেন, ভাইজান, আপনাকে মাছের মাথাটা দেই। চমকে তাকালো স্পর্শী। আরশিও অবাক হয়ে গেল। স্ত্রী হয়েও কেন সে বাবাকে ভাইজান ডাকে? কেন? তার উত্তর পেল না। স্পর্শী অস্বস্তি নিয়ে সোনালীর উদ্দেশ্যে বললেন, আন্টি ভাইজান কেন বলছেন আঙ্কেল কি? কেউ প্রশ্নটা বুঝলো না। ভ্রু কুচকে তাকাতেই আরশি বলল, আপনি তো ওনার বউ, তাহলে ভাইজান কেন ডাকছেন? মুহূর্তেই জিভ কাটলেন সোনালী। শামসুল সর্দারের দিকে তাকিয়ে লজ্জায় মাথা নিচু করে ফেললেন। এরপর দু বোনের উদ্দেশ্যে বললেন, সি সি সি, তোমরা ভুল ভাবছো। উনি আমার ভাসুর হয়, উনি তোমাদের আঙ্কেল। দাঁত দিয়ে জিভ কেটে অস্পষ্ট স্বরে স্পর্শী বলল, ও শিট, সরি আন্টি, আমরা বুঝতে পারিনি। আঙ্কেল ক্ষমা করবেন প্লিজ। শামসুল সর্দার আর মাথা তুললেন না। নিচের দিকে তাকিয়ে খেতেই লাগলেন। এবারে স্পর্শী ভেতর থেকে আরো ছটপট করে উঠলো। আশেপাশে তাকিয়ে বারবার দেখতে লাগলো বাড়ির অন্য কোনো মহিলা আছে কিনা। এরপর বাবার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, আঙ্কেল আন্টি কি বাড়িতে নেই? দেখছি না যে। মুহূর্তেই ধমক মারলেন শামসুল সর্দার। ভাত ভর্তি প্লেটে হাত ধুয়ে স্পর্শীর উদ্দেশ্যে বলল, তোমার কি মনে হয় না তুমি একটু বেশিই কথা বলছো? ওনের পারিবারিক ব্যাপারে এত কেন জিজ্ঞাসা? বিকালে যাবার কথা না তোমার? রিহান, ওদেরকে লঞ্চে উঠিয়ে দিয়ে আসিস। ছলছল চোখে তাকিয়ে রইল আর সে ভয় পেয়েছে ভীষণ। স্পর্শী মাথা নিচু করে ফেললো। বাকিটা সময় চুপচাপ পাথরের ন্যায় খাবারগুলো গিলতে থাকলো। একে একে সবাই খাওয়া দাওয়া শেষে চলে গেল। সোনালী বেগম স্পর্শীর কাছে এলো, মাথায় হাত রেখে বলল, তুমি মন খারাপ করো না। আসলে ভাইজানের স্ত্রী নেই, একটা ছেলে আছে। শুধু স্ত্রীর কথা মনে পড়লেও উনি কষ্ট পান, যার কারণে সবাইকে রাগ দেখান। স্পর্শী অবাক হয়ে আরশির দিকে তাকালো। এরপর সোনালী বেগমের উদ্দেশ্যে বলল, ওনার স্ত্রী নেই মানে বুঝলাম না, মারা গেছে নাকি? বিরক্ত হলো সোনালী। ধমক মেরে বলল, আরে বাবা, তুমি এত খোঁচাও কেন? ধুর, বড্ড বাসাল তো তুমি। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন।